আগের দিন আমরা যে জায়গাটা অবধি দেখেছিলাম সেখানে হচ্ছে লাস্ট আমরা দেখেছিলাম শ্বেতসার। গ্লাইকোজেন। শ্বেতসার, শ্বেতসার তিনটে ভাগ দেখেছিলাম। কি কি? তিনটে টাইপ দেখেছিলাম শ্বেতসারের। কি কি? বেসিক্যালি শ্বেতসার বলা ভুল, যৌগ শ্বেতসার বলতে হবে। যৌগ শ্বেতসার, যাকে আমরা ইংলিশে বলছি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, ঠিক আছে? HARID, পলিস্যাকারাইড। তো এই যে যৌগ শ্বেতসার বললাম, এই যৌগ শ্বেতসারের তিনটে ভাগ। কী কী তিনটে ভাগ রয়েছে? কী কী তিনটে ভাগ রয়েছে? তিনটে ভাগ কী কী রয়েছে? একটা রয়েছে আমাদের কি শ্বেতসার, শ্বেতসার বা স্টার্চ, আর ডেক্সট্রিন, আরেকটা হচ্ছে ডেক্সট্রিন, আর একটা ফাইবার যেটা মানে তন্তু, আরেকটা হচ্ছে ফাইবার। তিনটে রয়েছে, তাই তো? একটা শ্বেতসার রয়েছে, একটা ডেক্সট্রিন রয়েছে, একটা ফাইবার রয়েছে। আমাদেরকে আমাদের এই তিনটে কিন্তু মাথায় রাখতে হবে যে এই তিনটে আমাদের কিন্তু এখানে রয়েছে। এবার অ্যামাইলোপেকটিন বা অ্যামাইলোজকে অলরেডি আমি কালকে বলেছিলাম, মানে আগের দিন আমরা এগুলো নিয়ে অলরেডি ডিসকাস করেছি, তো এটাতে আমরা আসছি না। লাস্টে আমি এখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। তার আগে আজকের যে আমাদের গ্লাইকোজেনটা লাস্ট হয়েছিল, তাই তো? হ্যাঁ। তো গ্লাইকোজেনের আরেকটা নাম রয়েছে, ঠিক আছে? গ্লাইকোজেনের আরেকটা নাম রয়েছে, কি সেটা? ফাইবার এখানে লিখে দিলাম, বাট এটা অ্যাকচুয়ালি গ্লাইকোজেন রয়েছে। এক সেকেন্ড, ভুল করে এটা ফাইবার লিখে দিই, গ্লাইকোজেন রয়েছে। আচ্ছা, গ্লাইকোজেনে আমি জিজ্ঞেস করলাম যে গ্লাইকোজেনের একটা নাম ছিল, কি সেটা? সেটা হচ্ছে প্রাণীজ, কি? প্রাণীজ শ্বেতসার। ইয়েস, প্রাণীজ শ্বেতসার হচ্ছে গ্লাইকোজেন, কারেক্ট। এবার আমাকে একটা কথা বল, এবার আমাদের যদি আমরা এবার শর্করার রাসায়নিক গঠন হিসেবে দেখি, আগের দিন আমি রাসায়নিক গঠনটা কিন্তু বুঝিয়েছিলাম, ঠিক আছে? যে কিভাবে বন্ড করছে, ঠিক আছে, কার সাথে কে বন্ড করছে। আর প্রত্যেকটা কার্বোহাইড্রেট যৌগ হাইড্রক্সিলমূলক আর অ্যালডিহাইডমূলক বা কিটোনমূলক। আমি বলেছিলাম হাইড্রক্সিল বলতে কী বোঝাচ্ছে? OH, মনে আছে? এখানে আমাদের অ্যালডিহাইড বলতে কী বোঝাচ্ছে? CHO, কো, ঠিক আছে? আর আমাদের কিটোনমূলক বলতে কী বোঝাচ্ছে? কিটোনমূলক হচ্ছে C, তাই তো? এবার এদের যে গঠনটা সেটা কী হয়? তো অ্যালডিহাইড সবসময় সিঙ্গেল বন্ড করে, CHO বা উল্টোটা বললাম, হাইড্রক্সিল সবসময় সিঙ্গেল বন্ড করে, অ্যালডিহাইড সবসময় সিঙ্গেল বন্ড করে, যেখানে কিটোনমূলক যেটা সেটা কিন্তু সবসময় এই বন্ডে থাকে, ঠিক আছে? এই বন্ডে থাকে। এবার এখানে আমরা যখন ওই আগের দিন যে সিস্টেমটা দেখেছিলাম ওটাই আমি আরেকবার দেখাচ্ছি যে কীভাবে এই পার্টিকুলার বন্ডটা গঠন হয়, ঠিক আছে? তো এই বন্ডটা আঁকার সময় সবসময় মাথায় কী রাখতে হবে? মাথায় রাখতে হবে সবার আগে C6H12O6, এইটা মাথায় রাখতে হবে। তো সি কীভাবে থাকে দেখ, আমি তো সামনেই করে দেখাচ্ছি যে কীভাবে জিনিসটা আঁকবি, কোথা দিয়ে আঁকাটা ধরবি অ্যান্ড কোথা দিয়ে শেষ হবে, ঠিক আছে? তো বেসিক্যালি সবার আগে মাথায় রাখবি সিগুলো সব ওপর নিচে হয়। এটা কী শেখাচ্ছি? এটা গ্লুকোজ শেখাচ্ছি, ঠিক আছে? সিগুলো সবসময় কী হয়? সিগুলো সবসময় ওপর নিচে হয়। 4টে হলো, 5টা, 6টা, তাহলে 6টা সি আছে, ঠিক আছে? আচ্ছা, এবার এর সাথে যে অক্সিজেনের বন্ডটা রয়েছে সেই অক্সিজেনের বন্ডটা কীভাবে থাকবে? প্রথমে ওপরেরটা ডাবলে থাকবে, ওপরেরটা ডাবলে থাকবে। আচ্ছা, এবার আমরা হাইড্রোজেন বন্ডে যাব। এই যে H12 রয়েছে, তা স্বাভাবিকভাবে হাইড্রোজেন কিন্তু সিঙ্গেল বন্ডে এখানে থাকবে, ঠিক আছে? এবার সেকেন্ডেরটা যেটা রয়েছে, সেকেন্ডেরটার ক্ষেত্রে কি? সেকেন্ডেরটার ক্ষেত্রে আমরা করব কি? আমরা করব হচ্ছে OH সবসময় হাইড্রক্সিল যেটা সেটা ডান দিকে একটা বন্ড করবে, ঠিক আছে? আর লেফট সাইডে কি বন্ড করবে? লেফট সাইডে বন্ডটা H হবে। তোর মনে হচ্ছে স্যার এটা বাঁ দিকে এটা ডান দিকে কেন নয়? তো এটা কিন্তু এভাবেই তৈরি, ঠিক আছে? এই বন্ডটা যেটা এটা কিন্তু এভাবেই তৈরি, ঠিক আছে? এটাকে আমরা কোনোভাবে সরাতে পারবো না। আচ্ছা, তো এই সি এর সাথে বন্ড, এই সি এর সাথে বন্ড, সি এর সাথে বন্ড, সি এর সাথে বন্ড, সি এর সাথে বন্ড, ঠিক আছে? হয়ে গেল। এর পরের খেলাটায় আসছি। এর পরেরটায় আছে আমাদের এই ডান দিকে H এর সাথে বন্ড করবে, কিন্তু বাঁ দিকে H আর O এর সাথে বন্ড করবে,
কার সাথে, এইচ আর ও এর সাথে সিঙ্গেল বন্ডে যুক্ত থাকবে, ঠিক আছে। তারপরটায় আবার এইচ, ডান দিকে ওইচ, তারপরটায় আবার এইচ, ডান দিকে ওইচ, ঠিক আছে, সিঙ্গেল বন্ড সবগুলো, ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে আমাদের যে সিটা রয়েছে, সেই সি লাস্টে অটোমেটিক্যালি এখানে বন্ড তৈরি করবে না, বাট এইচ টু আর ওইচকে নিয়ে থাকবে। কী করবে? এইচ টু আর ওইচকে নিয়ে থাকবে। তো এটাকে আমরা বলবো হচ্ছে গ্লুকোজের বন্ড। কী বলবো এটাকে? এটাকে বলবো গ্লুকোজের বন্ড। তাহলে আঁকাটা কীভাবে হচ্ছে? আঁকাটা এইভাবে হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড লাস্টে কিন্তু নিচে এখানে গ্লুকোজ বলে লিখে দিতে হবে, ঠিক আছে? স্কুলেও দেখিয়েছিলাম। এক্স্যাক্টলি, এটা ইম্পর্ট্যান্ট রয়েছে, মানে এটা না আঁকলে পরীক্ষায় নাম্বার বরঞ্চ যাওয়ার চান্স বেশি, ঠিক আছে? যত না আসবে তার থেকে বেশি যাওয়ার চান্স বেশি পরীক্ষায়। এই স্ট্রাকচারটা এভাবেই তৈরি, এটা কোনো না, এটা লজিক সেভাবে নেই। এটা মাথায় রাখতে হবে যে কার্বন সবসময় হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ডে যুক্ত হয়। কার্বন সবসময় হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ডে যুক্ত হয়। এই সিঙ্গেল বন্ডে যুক্ত থাকার কারণেই এখানে কিন্তু এইভাবে বন্ডটা তৈরি হচ্ছে, ঠিক আছে? সিঙ্গেল বন্ড হওয়ার কারণেই কিন্তু বন্ডটা এইভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার যে যার সাথে যেমন বন্ডে যুক্ত হয় আমরা সবসময় সেইভাবে আঁকাটা তৈরি করার চেষ্টা করি। এমন না যে আমি আজকে মাইক্রোস্কোপ দিয়ে তোকে এটা দেখাতে পারবো, এটা কখনোই দেখাতে পারবো না, বা এটা কেউই দেখাতে পারবে না। এটা একটা বন্ডটা যখন ফর্মেশন হচ্ছে তখন কীভাবে ফর্মেশন হচ্ছে সেটাই বেসিক্যালি এখানে দেখানো হচ্ছে। ক্লিয়ার? এবারে নেক্সট যাচ্ছি, এটা হচ্ছে ফ্রুক্টোজটা, ঠিক আছে? কী কেলেঙ্কারি। হ্যাঁ, নেক্সট যাচ্ছি সেটা হচ্ছে ফ্রুক্টোজটা। ফ্রুক্টোজের কেসটা কী? ফ্রুক্টোজ হচ্ছে, মাথায় রাখবি, ফ্রুক্টোজ যখন আমরা আঁকবো সবার আগে ফ্রুক্টোজের সাইনটা কি মাথায় রাখতে হবে আবার। তো সেম সাইন, তাই না? আলাদা তো কিছু না, O6। তাহলে আগেই কি করব? আগে আবার সিগুলোকে পরপর বের করে দেবো, পরপর সিগুলোকে বের করে দেবো। 3 3 6, ঠিক আছে। আরেকবার বল। এটা যদি গ্লুকোজ ফ্রুক্টোজ কোনোভাবে জিজ্ঞেস করে তখন আমরা এইভাবেই আঁকবো, ঠিক আছে? সবসময় আমরা এইভাবেই কিন্তু আঁকবো। আচ্ছা, এবার এখানে আমাদের যে ফ্রুক্টোজের স্ট্রাকচারটা রয়েছে, তো জাস্ট এক সেকেন্ড, ফ্রুক্টোজের স্ট্রাকচারটা আমার একটা ছোট্ট ডাউট লাগছে। ফ্রুক্টোজের স্ট্রাকচারটা আমার একটা ছোট্ট ডাউট লাগছে। ফ্রুক্টোজের স্ট্রাকচারটা হ্যাঁ বললাম না, একটা ছোট্ট ডাউট লাগছে। হ্যাঁ, একটু গন্ডগোল আছে ফ্রুক্টোজের স্ট্রাকচারটা এরকম হবে, আমি যেরকম বলছি, ঠিক আছে? ফ্রুক্টোজের স্ট্রাকচারটা ফার্স্টে গ্লুকোজের ক্ষেত্রে কি হয়েছিল? গ্লুকোজের ক্ষেত্রে দেখ ওপরে শুধু সি ছিল, এখানে কিন্তু ওপরেও CH2OH থাকবে, ঠিক আছে? আবার নিচেও CH2OH থাকবে, ঠিক আছে? এটা ফ্রুক্টোজের ক্ষেত্রে। মাঝেরগুলো কী হবে? তো একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড করবে। কে? আগেরটার ক্ষেত্রে প্রথমজন করেছিল, এর ক্ষেত্রে দ্বিতীয়জন করবে। ওকে, কী করবে? এর ক্ষেত্রে দ্বিতীয়জন করবে। আচ্ছা, আগের বারে লেফট সাইডে একটা OH ছিল, এবারেও লেফট সাইডে একটা OH থাকবে। সরি, উল্টো বলছি, HO থাকবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কী হয়, এদিক থেকে যখন বন্ডটা তৈরি করে তখন OHটা এইভাবে হয়, ঠিক আছে? আর ডান দিকে কী থাকবে? ডান দিকে একটা H থাকবে, হলো? এবার তার নিচে যে দুটো আছে সেটা দুটোতেই কী হবে? ডান দিকে OH থাকবে। কী থাকবে? ডান দিকে OH থাকবে, বাঁ দিকে H থাকবে, কারেক্ট, সিঙ্গেল বন্ডে থাকবে সব, ঠিক আছে? এইটা হচ্ছে পার্টিকুলারলি আমাদের ফ্রুক্টোজের স্ট্রাকচার। কার স্ট্রাকচার? ফ্রুক্টোজের স্ট্রাকচার এটা। ওকে, এটা গ্লুকোজের স্ট্রাকচার, এটা ফ্রুক্টোজের স্ট্রাকচার। দুটোই সেম জিনিস, বাট দুটো দুভাবে লেখা হচ্ছে। দুটোই কিন্তু দুভাবে লেখা হচ্ছে, যদিও দুটো কিন্তু সেম টাইপের জিনিস, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আরেক বল। দুটোর মধ্যে পার্থক্য কী? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে দুটো স্ট্রাকচার আলাদা।
আমরা ছোটোবেলায় বলতে 9-10-এ যখন আমরা পড়তাম, ধর আমরা কোথাও H2O পড়লাম, তো H2 আমরা যটা হয় তটা একই রকমের বন্ড ভাবি, তো সেটার ক্ষেত্রে একই রকমের বন্ড হয়। বাট কোনো জায়গায় যখন জিনিসটা একটা কম্পাউন্ড তৈরি হয়, কম্পাউন্ড মানে যখন যৌগ তৈরি হয়, যেমন ধর C6H12O6 এরকম টাইপের যখন কোনো যৌগ তৈরি হয়, তখন তার বন্ড তৈরির ভিত্তিতে তার কাজ আলাদা আলাদা হয়। যেমন গ্লুকোজের যে বন্ডটা আলাদা, ফ্রুক্টোজের কিন্তু বন্ড আলাদা। আবার গ্যালাক্টোজটা এক্ষুনি দেখাচ্ছি, সেটার আবার বন্ডটা আরও আলাদা। গ্যালাক্টোজটা কি? গ্যালাক্টোজটা হচ্ছে কীরকম টাইপের? গ্যালাক্টোজটা মাথায় রাখতে হবে, সবার আগে গ্যালাক্টোজেও কটা সি আছে? তো 6টা সি আছে, তাই তো? তো বসিয়ে দাও পরপর, 3, 4, 5, 6। কী আঁকছি আমরা? গ্যালাক্টোজ আঁকছি, ঠিক আছে? হ্যাঁ, তো গ্যালাক্টোজের ক্ষেত্রেও গ্লুকোজের মতো সবার লাস্টে হচ্ছে CH2OH, ঠিক আছে? সবার লাস্টে CH2OH। এবার মাঝখানে কী কী হবে সেটা দেখে নিই। মাঝখানে সবার আগে বাঁ দিকে একটা H থাকবে কিন্তু বন্ড গঠন করবে না, অথচ ডান দিকে O এর সাথে ডাবল বন্ড গঠন করবে, ঠিক আছে? তারপরেরটাই আছে, এখানে H থাকবে লেফট সাইডে কিন্তু বন্ড গঠন করবে না, রাইট সাইডে OH থাকবে এবং বন্ড গঠন করবে না। যুক্ত কিভাবে থাকবে? C এর সাথে C যুক্ত থাকবে, ওকে? 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের HO থাকবে অবশ্যই 3 আর 4 দুটোর ক্ষেত্রেই বাঁ দিকে থাকবে। পার্থক্য হচ্ছে 3 নাম্বারটা গঠন করবে একটা বন্ড, যেখানে 4 নাম্বারটা কিন্তু বন্ড গঠন করবে না, ঠিক আছে? ওটা করবে না 4 নাম্বারটা। আর 3 নাম্বারে ডান দিকে থাকবে হচ্ছে H, আবার ডান দিকে 4 নাম্বারেও ডান দিকে থাকবে H, ঠিক আছে? 5 নাম্বারে দুদিকে দুটো বন্ড গঠন করবে, বাঁ দিকে আর বাঁ দিকে ডান দিকে OH, ঠিক আছে? ব্যাস, এগুলোকে মাঝখানে যুক্ত করে দাও, কাজ শেষ। তোমার এটা কি তৈরি হলো? এটা তৈরি হলো তোমার হচ্ছে গ্যালাক্টোজ। এটা প্র্যাকটিস করতে হবে, নাহলে এটা পারবি না, পরীক্ষায় মনে থাকবে না, বারবার বলছি। এমন করে আমরা আগে ছবি প্র্যাকটিস করতাম, ঠিক সেমভাবে এবারে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। ফ্রুক্টোজ কেমন দেখতে, গ্লুকোজ কেমন দেখতে, গ্যালাক্টোজ কেমন দেখতে, এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার মাথায় রাখতে হবে যে কী বলে, আমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুটোরই সংকেত হচ্ছে কি? আমি আগেই বললাম C6H12O6। আগের পেজটায় যাই একবার। হ্যাঁ, যেহেতু এই দুটোর সংকেত একই, তাই জন্য এখানে আইসোমারের কনসেপ্টটা আসবে এবার, ঠিক আছে? তো কী কেস আইসোমারের কনসেপ্টটা সেটা বলে দিই। আইসোমারের কনসেপ্টটা হচ্ছে এদের, আমি একটু আগেই বললাম আইসোমার, ঠিক আছে? না আইসোমার এম, ঠিক আছে? এটাকে আমি বলছি হচ্ছে আইসোমার বলছি দুটো। কেন বলছি বা সেটা বলছি। আইসোমার বলার যে মানে প্রকৃত কারণ সেটা হচ্ছে এটা, যে আমি একটু আগেই বললাম এদের দুজনের সবসময় কি এদের যে রাসায়নিক সংকেত সেটা কিন্তু একই। এর ক্ষেত্রেও C6H12O6, ওর ক্ষেত্রেও C6H12O6। খুব ভালো জিনিস। এরপরে কি আছে? কিন্তু এদের যে আকৃতি বা গঠনগত পার্থক্য, মানে এদের আকৃতি বলতে প্রত্যেকটা দেখলে তুই গ্লুকোজ আলাদাভাবে তৈরি হচ্ছে, ফ্রুক্টোজটা আলাদাভাবে তৈরি হচ্ছে। যেহেতু দুটো আলাদাভাবে তৈরি হচ্ছে, তাই জন্য দুজনের কিন্তু ধর্ম আলাদা হবে। ধর্ম মানে দুজনের ফাংশন আলাদা হবে। যেহেতু দুজনের ফাংশন আলাদা হবে, ঠিক আছে, তার জন্য এদের দুজনকে আমরা কি বলবো? আইসোমার বলবো। এরকম কেসে আমরা দুটোকে আইসোমার বলি, ঠিক আছে? এরকম কেসে আমরা কি বলবো? দুটোকে আইসোমার বলবো। এবং এই যে ধর্মটা দুজনের মধ্যে দেখা যায়, এটাকে বলবো হচ্ছে আইসোমেরিজম। কি বলবো? আইসোমেরিজম। তুই বলবি স্যার আইসোমার আর আইসোমেরিজমের মধ্যে পার্থক্যটা কি? তো আইসোমেরিজম হচ্ছে আমাদের নাউন, যেখানে আইসোমার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? এইরকম পার্থক্য রয়েছে। আইসোমার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, যেখানে আইসোমেরিজম হচ্ছে নাউন। ক্লিয়ার কিনা আমাকে একটু বলবি। তো এখান থেকে আমরা এই যে সিগুলো রয়েছে, মানে এর যে কার্বনের বন্ডগুলো রয়েছে, সেই কার্বনের বন্ড 4টা হলো, 5টা হলো, 6টা হলো। আবার এখানেও দেখতে পাচ্ছি আমরা 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? এবার এই কার্বনগুলো নিজেদের মধ্যে বন্ড নিয়ে আছে তো? আছে। এবার আমরা কি করব? আমরা স্ট্রেট ফরওয়ার্ডভাবে সবার আগে কি করব? সবার আগে যেটা ওপরের সিটা আছে, ধর লেফট সাইডেরটাকে আমি মেরেছি হচ্ছে গ্লুকোজ। সবসময় লেফট সাইডে গ্লুকোজ আঁকবি, ঠিক আছে?
লেফট সাইডে গ্লুকোজ আঁকবি আর রাইট সাইডে সবসময় গ্যালাক্টোজ আঁকবি, ঠিক আছে, গ্যালাক্টোজ আঁকবি। এবার লেফট সাইডের একদম ওপরের যে সিটা রয়েছে সেই সিটা কানেক্ট করবে কোথায়? সেই সিটা কানেক্ট করবে নিচের আগের সিটাকে, নিচের আগের সিটাকে কানেক্ট করবে, ঠিক আছে। তো এখানে নিচের দিক থেকে যে 3 নাম্বার সিটা আছে সেটাকে কানেক্ট করে যাবে কে? সেটাকে কানেক্ট করে যাবে এই ভদ্রলোক, ঠিক আছে। তো এটা কানেক্ট করবে এইভাবে, আমরা করব এটাকে এরকম করে, আলটিমেটলি এরকম করে কানেক্ট করব, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে এর যে এই গ্লুকোজের যে, আচ্ছা একটা কথা বল, গ্লুকোজের সব থেকে নিচের সিটাকে কেন নেওয়া হয়নি? গ্লুকোজের সব থেকে নিচের সিটাকে কেন নেওয়া হয়নি? আমরা দেখতে পাচ্ছি ছবিটা বইতে এরকম রয়েছে, এর সাথে কানেক্ট করছে হচ্ছে এটা, এখান দিয়ে এরম করে এসে এরম নিচ দিয়ে গিয়ে এখান দিয়ে কানেক্ট করছে। আমার প্রশ্ন হচ্ছে গ্লুকোজের নিচের সিটাকে কেন নেওয়া হয়নি? বলতে পারবি কেন নিচের সিটাকে নেওয়া হয়নি? এক্স্যাক্টলি, ও অলরেডি কিন্তু রয়েছে H2OH এর সাথে, একটা হাইড্রক্সিলের সাথে রয়েছে আর একটা হাইড্রোজেন মানে মৌলর সাথে কিন্তু রয়েছে জিনিসটা, ঠিক আছে। মৌল বলা ভুল হবে, হাইড্রোজেন যৌগর সাথে রয়েছে ওটা নিচের সিটা, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু ওটাকে নেব না, ওকে, তার জন্য তার উপরেরটাকে নেব। এবার তাহলে এই যে নিচের, আবার এদিকে ডান দিকে যে গ্যালাক্টোজ, তার এই যে নিচের সিটা সেটাও কিন্তু অকুপাইড রয়েছে, সেটাও কিন্তু H2OH এর সাথেই রয়েছে। তাহলে ওকে ছেড়ে দিয়ে তার ওপরেরটার সাথে কানেক্ট করব, একদম ওপরেরটা, তার ওপরেরটার সাথে কানেক্ট করব একদম ওপরেরটাকে। ক্লিয়ার? বোঝা গেল কীভাবে হলো ব্যাপারটা? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আর কিছুই না, এই যে ছবিটা পেলি, এই ছবিটা হচ্ছে দুটো আলাদা আলাদা মনোমার, আমরা মনোমার পড়ছিলাম না, বা মনোস্যাকারাইড যেটাকে বলছি, সেই মনোমার দুটো আলাদা আলাদা তৈরি হয়ে একটা পার্টিকুলার কী গঠন হচ্ছে। আমরা যখন এখানে ল্যাকটোজের কথা বলছি তখন ল্যাকটোজটা কিসের মধ্যে পড়ছে? ল্যাকটোজটা কিসের মধ্যে পড়ছে বল? দ্বিশর্করার মধ্যে পড়ছে না? ল্যাকটোজটা কি? ল্যাকটোজটা ডাইস্যাকারাইড না? হ্যাঁ, তাহলে ল্যাকটোজটা ডাইস্যাকারাইড, তাহলে দুটো মনোমার বা মনোস্যাকারাইড যুক্ত হয়ে একটা ডাইস্যাকারাইড গঠন করছে, আর সেটাই হচ্ছে কি, সেটাই হয়ে গেল আমাদের ল্যাকটোজের কিন্তু স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটা, এটা ল্যাকটোজের স্ট্রাকচার। কোনো ডাউট আছে এটাতে? একইভাবে নিচেরটাও তাই কেস, আলাদা করে বলছি না, মাল্টোজেরটাও, আবার সুক্রোজেরটারও তাই, ঠিক আছে। জাস্ট যেভাবে স্ট্রাকচারটা করা আছে এভাবেই আমরা করব, আলাদা আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবি, আলাদা করে এটা বলার না, সেভাবে কিছু নেই আলাদা করে বলার, ঠিক আছে। আচ্ছা, দুটো প্রায় সেম টাইপের রয়েছে, ঠিক আছে। আমি তো একবার মাল্টোজ আর ইয়েটা একবার বলে দিই, কারণ জিনিসটা আঁকতে দেখলে জিনিসটা বুঝতে ইজি হয়, ঠিক আছে। তো দেখ, এটা একটা পেজেই হয়ে যাবে, মাল্টোজ আর আরেকটা হচ্ছে আমাদের কি, মাল্টোজ আরেকটা হচ্ছে আমাদের কি, আরেকটা বোধহয় সুক্রোজ রয়েছে, তাই তো? হ্যাঁ, সুক্রোজ রয়েছে, সুক্রোজ। আচ্ছা, তো মল্টোজ কাকে কাকে নিয়ে তৈরি হয়? মল্টোজ কাকে কাকে নিয়ে তৈরি হয়? তাহলে দুটো গ্লুকোজ নিয়ে তৈরি হচ্ছে, এটাও একটা গ্লুকোজ, এটাও একটা গ্লুকোজ। আর সুক্রোজ কাকে কাকে নিয়ে তৈরি হচ্ছে? ঠিক আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ। এবার চলে আসি আমরা ছবিটা, ডাইরেক্টলি আমরা ছবিটাই চলে আসবো। ছবি আঁকার সময় কী করব? ছবি আঁকার সময় এবারে ছবি স্পিডে আঁকবো অবশ্যই, ওপরের দিক থেকে 1 2 3 4 5 6, এখানের দিক থেকেও আমরা 1 2, কারণ দুটোই গ্লুকোজ আছে তো সিমিলার ছবি হবে একদম, ঠিক আছে। আচ্ছা, তো গ্লুকোজের এখানে 6টা, এখানে 6টা, তাই তো? এবার এই যে গ্লুকোজ রয়েছে, এই গ্লুকোজের মধ্যে আমি কাকে কাকে কানেক্ট করব? তো সবার আগে কানেক্ট করব সবার নিচের যে সিটা রয়েছে, সে তো অকুপাইড রয়েছে দুদিকেই, তাই তো? তাহলে ওকে ছেড়ে দেবো, ওকে ছেড়ে দিয়ে তার উপরের যে সিটা রয়েছে সেই সিটার সাথে আমি কানেক্ট করব এরকম, এটা একটা ওপেন বন্ডে থাকবে, ঠিক আছে, এটা একটা ওপেন বন্ডে আছে। সিমিলার কেস এর সাথেও হবে, সিমিলার কেস এর সাথেও কিন্তু হবে, ওকে। আচ্ছা, এবার আমরা এখানে আর কি করব, তার উপরে সিটার সাথে ফার্স্ট সিটাকে কানেক্ট করে দেবো, তার উপরে সিটার সাথে কী করব, তার উপরে সিটার সাথে এখানে ফার্স্ট
সিটাকে কানেক্ট করে দেবো, ঠিক আছে, ফার্স্ট সিটাকে কানেক্ট করে দেবো। এটা কি হলো, এটা কিসের বন্ড হলো, এটা হয়ে গেল মাল্টোজের বন্ড, ঠিক আছে। দুদিকে একই টাইপের এ হলো, আর এটা ফার্স্ট সির সাথে এখানে লাস্টের দিক থেকে 3 নম্বর সিটাকে কানেক্ট করলাম। 3 নম্বর সিটাকে কেন কানেক্ট করলাম, তার কারণ একটা যে নিচের একদম নিচের যে সিটা, সেই সিটা অলরেডি ক্ষার খেয়ে আছে, তার মানে অলরেডি এটা কিন্তু H2OH বলে অলরেডি রয়েছে, তাই এর সাথে কানেক্ট করতে পারবো না। তার উপরেরটাকে অলরেডি কানেকশান রয়েছে, তার উপরেরটা তার জন্য আমাকে যেতে হবে, ঠিক আছে। একইভাবে সুক্রোজে যাচ্ছি, সুক্রোজ হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে। তো গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে আমরা যখন দেখবো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই 6টা সি একই ব্যাপার, ঠিক আছে। 6টা সি এর মধ্যে আমাদের মেন কোন কোন সিগুলোকে লাগবে, এখানে মেন লাগবে লাস্টের আগের সিটাকে আর ফার্স্ট সিটাকে, ঠিক আছে, লাস্টের আগের সিটাকে আর ফার্স্ট সিটাকে। লাস্টেরটা কী রয়েছে, লাস্টেরটা CH2OH তো রয়েইছে, ঠিক আছে। ফ্রুক্টোজের ক্ষেত্রে কী রয়েছে, ভাই ফ্রুক্টোজও সেম টাইপের ছিল যদি মনে থাকে, CH2OH-এই লাস্টে রয়েছে। আর ওপরে কটা সি রয়েছে, ওপরে আবার 1 2 3 4 5টা সি রয়েছে। তাহলে এবার আমরা কী করব, কিছুই না, লাস্টের আগের সিটার সাথে ওপরের সিটাকে উঠিয়ে কানেক্ট করে দেবো, এটাকে কানেক্ট করে দেবো, ঠিক আছে। আর এর সাথে কি করব, এর সাথে ডান দিকে, আচ্ছা ফ্রুক্টোজে যদি মনে থাকে, ফ্রুক্টোজে ওপরেরটাও কিন্তু জায়গা নিয়ে আছে, ঠিক আছে, ওপরেও কিন্তু CH2OH রয়েছে ফ্রুক্টোজের ক্ষেত্রে। তাই ওপরেরটা কানেক্ট হবে না, তাই কি হবে, এর ডান দিকের সাথে এর নিচেরটাকে কানেক্ট করব, এটাকে হলো নিচেরটাকে কানেক্ট করব, ওপেন বন্ডে কানেক্ট করলাম। আর এর সাথে নিচে সবার একদম ফ্রি কে রয়েছে, এ রয়েছে, তাহলে এর সাথে কানেক্ট করবো একে, ঠিক আছে, ফ্রি কে রয়েছে, এ রয়েছে, তাই এর সাথে কানেক্ট করবো একে। এই টোটাল যে পিকচারটা, এই টোটাল পিকচারটা হলো কিসের মধ্যে, সুক্রোজের পিকচার হলো। আচ্ছা ছবিটায় অবশ্যই ভুল আছে, কেন ভুল আছে, কারণ এগুলো আমি আঁকিনি, প্লাস ছবিটায় অনেক কিছু বাদ আছে যেগুলো আগে আমি দেখিয়েছি, সেগুলো আর এখানে আমি আঁকিনি, ঠিক আছে। আচ্ছা তো আমি যটা এঁকেছি তটার বন্ড আমি বানিয়ে দিচ্ছি, জাস্ট এই বন্ডগুলো এই করে নিতে হবে, ঠিক আছে, ক্লিয়ার না। আচ্ছা এরপরে আসছি একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা হচ্ছে স্বাদ, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে স্বাদ। কিসের স্বাদ, অবশ্যই আমরা স্বাদ এখানে দেখব শ্বেত সারের স্বাদ কেমন হয়। শ্বেত সারের স্বাদটা যেটা, সেটাকে ব্ল্যান্ড বলা হয়, ব্ল্যান্ড। এখানে ব্ল্যান্ড কথাটার মানে হচ্ছে একটা মিষ্টি বাট অনুত্তেজক, মানে একটা যেটাকে বলা হচ্ছে শান্ত টাইপের একটা টেস্ট আছে। কার আছে শ্বেতসারের রয়েছে। কীরকম টাইপের টেস্ট, একটা শান্ত টাইপের স্নিগ্ধ টাইপের টেস্ট রয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে শ্বেতসারের টেস্ট। এটা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, হ্যাঁ শান্ত টাইপের। আরে শ্বেতসার মানে তুই ভাত খেলে তোর কেমন ফিল হয়, কোনোদিন মনে হয়েছে ভাত খেয়ে ঝাল লাগছে, ঘুম কেটে যাচ্ছে, এরকম কখনো মনে হয়েছে? ভাত যেভাবেই খাওয়া হোক না কেন, পেটে যদি খিদে থাকে ভাত খেতে ভালোই লাগে, খারাপ তো লাগে না। বাট ভাতের কি আদৌ কোনো টেস্ট আছে? এক্স্যাক্টলি, যদি শুধু ভাত খেতে দেওয়া হয়, না জলটা কখনো ব্ল্যান্ড টেস্ট হবে না, কারণ জলের মধ্যে শ্বেতসার নেই। জলের যে টেস্ট আছে সেটা ডিফারেন্ট টেস্ট, ওটা বিভিন্ন জলের বিভিন্ন রকম টেস্ট আছে, ঠিক আছে। তোকে যদি এমনি জল খাওয়ানো হয় তাহলে সেক্ষেত্রে তোর মনে হবে যে এনার্জেটিক লাগছে, বা নর্মালি কিছুই লাগছে না, হয়তো নর্মাল জলটা খেলাম, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে তোকে তো লাল জল খাওয়ানো হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেশা উঠে যাচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে জল কীভাবে খাওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। বাট ভাতের ক্ষেত্রে বা আলুর ক্ষেত্রে বা এই টাইপের যে খাবারগুলো, এগুলো খেতে ভালোই লাগে, খারাপ তো লাগে না, তাই না? তো এই শ্বেতসার ভালো করে মাথায় রাখবি, এই শ্বেতসার প্রথমে যখন আমাদের শরীরে শ্বেতসার যাচ্ছে, শ্বেতসার প্রথমে কী হয়, শ্বেতসার প্রথমে কিন্তু তৈরি হয় মল্টোজ। কিসে তৈরি হয়? মল্টোজ। আর এই মল্টোজ পরে কিসে ট্রান্সফার হয়? গ্লুকোজ। কিসে ট্রান্সফার হয়? গ্লুকোজ, ঠিক আছে। আচ্ছা আর যদি মনে থাকে, আমি একটু আগেই বলেছি মল্টোজটা কিসের মিশ্রণ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, তাই না? মল্টোজটা কিসের মিশ্রণ? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তো যেহেতু গ্লুকোজ আর গ্লুকোজের মিশ্রণ, তাই মল্টোজটা ভেঙে গিয়ে কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়।
তার মানে আমরা বলতে পারি এখানে এই যে শ্বেতসার, এই শ্বেতসারটা হলো গিয়ে পলিস্যাকারাইড। দেখ কতগুলো আইডিয়া আছে, একই জায়গাতে আছে। শ্বেতসারটা পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড ভেঙে ডাইস্যাকারাইড হলো, ডাইস্যাকারাইড ভেঙে মনোস্যাকারাইড হলো, ডাইস্যাকারাইড ভেঙে মনোস্যাকারাইড হলো। কোনো ডাউট? কোনো ডাউট? একটা জায়গা পড়লে গোটা সিলেবাস রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। একইভাবে এখানে রয়েছে আমাদের যে যাদের ধর এই কারণে বলা হয়েছে যে আচ্ছা একটা জিনিস মাথায় রাখবি যে শ্বেতসারের উপর ডিপেন্ড করে যে এই শ্বেতসারের হাইড্রোলাইসিস কীভাবে হবে। হাইড্রোলাইসিস বা যেটাকে আমরা বাংলায় বলছি আর্দ্র বিশ্লেষণ, ঠিক আছে। কী বললাম? শ্বেতসারের উপর ডিপেন্ড করে এই শ্বেতসারের আর্দ্র বিশ্লেষণ বা সিনথেসিস, এই হাইড্রোলাইসিস কীভাবে হবে। হাইড্রোলাইসিস আমি দেখিয়েছিলাম আগে, রাইট? তো হাইড্রোলাইসিস কীভাবে হবে, তো এখানে মাথায় রাখতে হবে যে ভাত, এই ভাতের তুলনায় রাগি যে ব্যাপারটা রয়েছে, রাগি আমি বলেছিলাম এটা কিসের মধ্যে পড়ে? মিলেটের মধ্যে পড়ে, মিলেট, তাই না? আর ভাতটা কিসের মধ্যে পড়ে? ভাত তো প্যাডি, এটা ক্রপের মধ্যে পড়ে। এটা মিলেট, এটা ক্রপ, দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে। তো এই যে মিলেটের মধ্যে রাগি পড়ে, এই রাগির মধ্যেও কার্বোহাইড্রেট রয়েছে, আবার ভাতের মধ্যেও কার্বোহাইড্রেট রয়েছে। কিন্তু রাগির যে কার্বোহাইড্রেটটা সেটা ধীর গতিতে হয়। কোনটা? রাগির মধ্যে যে কার্বোহাইড্রেট রয়েছে তার আর্দ্র বিশ্লেষণটা স্লো হয়। এর ক্ষেত্রে কি হয়? স্লো হয়। ভাতের ক্ষেত্রে কি হয়? ফাস্ট হয়। কি হয়? ফাস্ট হয়। ভাতের ক্ষেত্রে যেহেতু ফাস্ট হয় তাই জন্য মধুমেহ যাদের আছে বা ডায়াবেটিস যাদের আছে, কি আছে? ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য কিন্তু ভাতটা পুরোপুরি বাদ দেওয়া হয় বা তাদেরকে ভাত খেতে বারণ করা হয়, বরঞ্চ উল্টা তাদেরকে রাগি খেতে বলা হয়, রাগির রুটি বা রাগির কোনো কিছু খেতে বলা হয়, ঠিক আছে। এই জায়গাটা আশা করছি ক্লিয়ার হয়েছে। এছাড়া এর কিছু নর্মাল ব্যাপার রয়েছে, যেমন হচ্ছে এটা প্রথমত সহজপ্রাপ্য, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে সহজপ্রাপ্য, মানে সহজে পাওয়া যায়, প্রকৃতিতে সস্তা প্রচুর, তাই তো। এছাড়া বললাম যে এর যে স্বাদটা সেটা একটু ভালো একটা স্বাদ, ব্ল্যান্ড একটা টেস্ট আছে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে এটা আমাদের শরীরে গিয়ে গ্লুকোজ উৎপন্ন করে, ঠিক আছে। এবং গ্লুকোজ কী করে? বল, গ্লুকোজ কী করে? গ্লুকোজ উৎপন্ন করে ঠিকই, এবং সেই গ্লুকোজ আস্তে আস্তে আমাদের শরীরে কী হয় বল, গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। হ্যাঁ, সঞ্চিত হয়। আর আস্তে আস্তে আমরা যখন কাজ করি তখন সেই গ্লাইকোজেন আমাদের শরীরে কী হয়? শরীরে আমাদের কাজে লেগে যায়। যেহেতু আমাদের কাজে লেগে যায় তাই আমাদের রক্তে শর্করার মাত্রাটা খুব একটা বেড়ে যায় না, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো শ্বেতসার জাতীয় খাদ্য গ্রহণে আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে পেট ভরে যায় আর খাবার খেয়ে ভালো লাগে, ঠিক আছে। খাবার খেয়ে ভালো লাগে, বা ভাত খেয়ে কারো খারাপ লাগে বলে আজ অব্দি শুনিনি, ঠিক আছে। তো ন্যাচারালি খেতে পছন্দ করে অনেকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, আমাদের এক্স্যাক্টলি আমাদের এই যে সমস্ত নদীমাতৃক দেশ তাদের প্রধান খাদ্য বলতে পারিস ভাত, মানে এত পরিমাণে উৎপন্ন হয় আর এত ভালো কোয়ালিটিতে উৎপন্ন হয় যে আমরা বাইরের লোককেও খাওয়াচ্ছি ভাত, ঠিক আছে। আমরা খাই সবাইকে খাইয়ে যাচ্ছি, এটাই বড় ব্যাপার। আচ্ছা, এবারে 3টে পরপর এরপরের কনসেপ্টটায় আসছি, যে কনসেপ্টটা আমাদের হচ্ছে গিয়ে 3টে আলাদা আলাদা জিনিস নিয়ে আমরা এখানে ডিল করব। কোন 3টে জিনিস নিয়ে ডিল করব? দেখ, ফ্রুক্টোজ, সুক্রোজ আর হচ্ছে আমাদের কি ল্যাকটোজ, ঠিক আছে। তো কোথায় থাকে, কি করে, কি বৃত্তান্ত, এটা আমরা দেখব, ঠিক আছে। দেখ, বেসিক্যালি আমরা যদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বলি, এর মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে ফ্রুক্টোজ, তাই তো। ফ্রুক্টোজ রয়েছে, এছাড়া সুক্রোজ রয়েছে। কী রয়েছে? সুক্রোজ রয়েছে। আর 3 নম্বরে কী রয়েছে আমাদের? 3 নম্বরে রয়েছে আমাদের ল্যাকটোজ, ঠিক আছে। মানে এই 3টে নিয়ে আমরা ডিসকাস করছি, ঠিক আছে। এরকম বলিস না যে কোনো একটা তো স্যার মনোস্যাকারাইড, একটা স্যার ডাইস্যাকারাইড, এভাবে আমরা আলোচনা করছি। এটা আমরা জাস্ট আলাদা করে ডিসকাস করছি আমরা কী কী জানি এর সম্বন্ধে, ওকে। তো দেখ, ফ্রুক্টোজ হচ্ছে বেসিক্যালি একটা কিটোজ, কিটোজ এটা একটা, ওকে। কিটোজ মানে কিছুই না, কিটোজ হচ্ছে পার্টিকুলারলি একটা ওই মানে স্যাকারাইডের মধ্যে একটা স্যাকারাইড, ঠিক আছে। এটা কিসে পরিণত হয়? সোজা হিসেবে এটা গ্লাইকোজেনে পরিণত হয়, ঠিক আছে। ফ্রুক্টোজ
আমাদের শরীরে কি হয়, গ্লাইকোজেনে পরিণত হয়। ফ্রুক্টোজ আমাদের শরীরে গিয়ে গ্লাইকোজেনে পরিণত হয়। আর উদ্ভিদ দেহে কিসে পরিণত হয়? তো আমরা অ্যাজ ইউজুয়াল জানি উদ্ভিদ দেহে স্টার্চ হবে, আমাদের দেহে গ্লাইকোজেন হবে, ঠিক আছে, পরিণত হয়। আর এটা এটা কি হয়, এটা এই যে ফ্রুক্টোজ, এর একটা পার্টিকুলার ব্যাপার আছে যে এটা কিন্তু আমাদের মূত্রের মাধ্যমে নির্গত হতে পারে। কী হতে পারে? মূত্রের মাধ্যমে এটা নির্গত হতে পারে, ইউরিনের মধ্যে দিয়ে কিন্তু এটা নির্গত হতে পারে। এবং ইউরিনের মধ্যে যখন ফ্রুক্টোজ পাওয়া যায় তখন সেটার নাম হয়ে যায় লেভুলোজ, ঠিক আছে, লেভুলোজ, লেবু লজেন্সের মতো শুনতে লাগছে, লেভুলোজ, ঠিক আছে। এটাকে বলবো যখন এটা মূত্রের মাধ্যমে নির্গত হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার? একইভাবে যখন আমরা সুক্রোজ দেখব তখন সুক্রোজের মধ্যে আমরা দেখব যে হাইড্রোলাইসিসের ফলেই সবসময় কী হয়, সুক্রোজ থেকে দুটো জিনিস উৎপন্ন হয়। তো সুক্রোজ থেকে কী কী উৎপন্ন হয়? একটা হলো গ্লুকোজ, আরেকটা হলো কি 2 নম্বর ফ্রুক্টোজ। দুটো জিনিসই তো পাবো, কারণ এই যে সুক্রোজের কথা বলছি, এই সুক্রোজটা কি ডাইস্যাকারাইড না? তাহলে ডাইস্যাকারাইড। এবার তো এটা কি হয় আমাদের শরীরে, এটা সোজা গ্লাইকোজেনে পরিণত হয়ে যায়। কি হয়ে যায় আমাদের শরীরে? এটা সোজা গ্লাইকোজেনে পরিণত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, গ্লাইকোজেনে পরিণত হয়, আমরা জানি কোথায় সঞ্চিত থাকে, 1000বার পড়েছি। আচ্ছা, এক্স্যাক্টলি। এই সুক্রোজ প্রচণ্ড পরিমাণে মিষ্টি, ঠিক আছে। তো সুক্রোজ এতটা মিষ্টি যে আমাদের খাবারের মধ্যে কিন্তু আমরা বিশেষ পরিমাণে সুক্রোজ গ্রহণ করি না। এবং সুক্রোজকেই বলা হয় কিন্তু টেবিল সুগার। মাথায় রাখবি, এটা পরীক্ষায় আলাদা করে জিজ্ঞেস করে, ঠিক আছে। কি জিজ্ঞেস করতে পারে যে তোর টেবিল সুগার আমরা কাকে বলছি আমরা? টেবিল সুগার, এক্স্যাক্টলি, টেবিল সুগার আমরা কিন্তু সুক্রোজকে বলছি, ঠিক আছে। তো আমি তোকে সুক্রোজের একটা ছোটো ছবি দেখিয়ে দিই, এক সেকেন্ড, না ঠিক বুঝতে পারবি না হলে সুক্রোজ জিনিসটা কি। সুক্রোজের সম্বন্ধে ছোটো ডেটা আমি একটা অ্যাড করে দিচ্ছি এখানে। এর উপর বসে গেছে না, ও নাম্বার পেজে আমরা আছি, ভগবান বলতে পারো। হ্যাঁ, ঠিক আছে, পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছি সুক্রোজ, এই সুক্রোজ হচ্ছে বেসিক্যালি এই যে টেবিল সুগার বললাম যেটা, ঠিক আছে। টেবিল সুগার একে বলা হয়, বা এর আরেকটা নাম হচ্ছে স্যাকারোজ। দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, এর আরেকটা নাম হচ্ছে স্যাকারোজ, ঠিক আছে, স্যাকারোজ। আর এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এটা C12H11, ঠিক আছে। আর এর যে গঠন সেটা হচ্ছে এইটা, গঠন তো পার্টিকুলারলি আমি একটু আগে দেখিয়েই দিয়েছি, ঠিক আছে। আর এটা দেখতে কিছুটা কিউবের মতো হয়। কিসের মতো হয়? কিউবের মতো হয়। এটা দেখাচ্ছি কিউব জিনিসটা কি অ্যাকচুয়ালি, সেটা দেখাচ্ছি। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সুক্রোজ, ঠিক আছে। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এটা সুক্রোজ, এরকম টাইপের দেখতে হবে, ঠিক আছে। এবার সুক্রোজের সাথে ফান্ডাটা কি সেটা এবার বুঝে নেবো, তো ব্যাপারটা কী সুক্রোজের। তো এখানে ব্যাপারটা হচ্ছে এই প্রচণ্ড মিষ্টি, তার জন্য বেশি পরিমাণে আমরা গ্রহণ করতে পারি না, ঠিক আছে। এখানে দেখা গেছে যে শ্বেতসারের পরিমাণ 50% কমিয়ে যদি সেই জায়গায় আমরা সুক্রোজ নিই, ঠিক আছে, তবেও আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেয়ে যাবে, মানে বোঝো অবস্থা, ঠিক আছে। শ্বেতসার যদি আমরা ধর সারাদিনে কেউ 100 গ্রাম শ্বেতসার খায়, সেই জায়গায় সে 50 গ্রাম শ্বেতসার খাচ্ছে, ঠিক আছে। কমিয়েও যদি ওই জায়গায় আমরা 50 গ্রাম শ্বেতসার মানে 50 গ্রাম স্টার্চ খাচ্ছি, এই 50 গ্রাম স্টার্চের সাথে আমরা 50 গ্রাম স্টার্চ না খেয়ে এখানে আমরা 50 গ্রাম সুক্রোজ খাই, 12টা বেজে যাবে শরীরে, ঠিক আছে। শরীরের কোলেস্ট্রল বৃদ্ধি পেয়ে সেই মানুষটা খুব তাড়াতাড়ি ওপরের টিকিট কেটে নেবে, ঠিক আছে। তো খুব সাবধান, তার জন্য কিন্তু কি হয়, আমাদের প্রত্যেক দিনের খাদ্যের মধ্যে আমরা সুক্রোজটা খুব কম গ্রহণ করি, ঠিক আছে।
প্রত্যেক দিনের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে তার মধ্যে আমাদের কি দেখতে পাই যে আমাদের অলমোস্ট 10% সুক্রোজ রাখা হয়। কত রাখা হয়? 10% সুক্রোজ রাখা হয়, ঠিক আছে? হ্যাঁ। তো এবার ব্যাপারটা হচ্ছে যে সুক্রোজ যে ব্যাপারটা তার একটা শক্ত ভাব আছে। চকলেটের মধ্যে অনেক সময় জিনিসটা দেখা যায়, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা কখনো কখনো দাঁতে স্টিক করে যায়, ঠিক আছে? কোনো ক্যান্ডি টাইপের চকলেট যদি হয় দাঁতে স্টিক করে যায়, এবং সেই চকলেট যদি দাঁতে লেগে থাকে তা দাঁতের 12টা বাজে, ঠিক আছে? এবং সেই 12টা বাজানোকে আমরা ডেন্টাল ক্যারি বলি। কী বলি? ডেন্টাল ক্যারি, ডেন্টাল ক্যারিজ বলি ওটাকে। দাঁতের 12টা বাজানো, সেটাকে আমরা বলবো ডেন্টাল ক্যারিজ। এটা কার জন্য হয়? এটার জন্য কিন্তু সুক্রোজেই 100% দায়ী। ওকে, লাস্ট হচ্ছে আমাদের ল্যাকটোজ। অবশ্যই ল্যাকটোজ বলতে সবার আগে যেটা মাথায় আসে ল্যাক্টো কথাটার মানে হলো মিল্ক সুগার। কি? মিল্ক সুগার, দুগ্ধ শর্করা। কী বলা হয়? দুগ্ধ শর্করা বা মিল্ক সুগার। শুধুমাত্র দুধে থাকে, ঠিক আছে? আর কোথাও পাওয়া যায় না ল্যাকটোজ। ওকে, একদম ল্যাক্টোব্যাসিলাস, মানে ল্যাক্টোব্যাসিলাস বলতে এটাও আমরা কিসে পাই? দইয়ের মধ্যে পাই, তাই তো? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আমরা দইয়ের মধ্যে পাই, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবারে এটা যখন হাইড্রোলাইসিসের মধ্যে দিয়ে যায়, যেহেতু এটাও একটা ডাইস্যাকারাইড, তো এটাও দুটো ভাগে ভাঙবে। কি কি? কিছুই না, একটা গ্লুকোজ উৎপন্ন করবে, একটা গ্যালাক্টোজ উৎপন্ন করবে। কী বললাম? একটা গ্লুকোজ উৎপন্ন করবে, একটা গ্যালাক্টোজ উৎপন্ন করবে। গ্যালাক্টোজটা কী হয়, গ্লুকোজ কী হয় সেটা আমরা জানি, অলরেডি জেনে গেছি, তাই তো? গ্লুকোজ নিয়ে আমরা অলরেডি পড়াশোনা করে নিয়েছি। গ্যালাক্টোজটা কী হয় সেটা জানতে হবে। গ্যালাক্টোজ সোজা চলে যায় আমাদের কোথায়? লিভারে, যকৃতে চলে যায়, যকৃত। আর এই যকৃতে গিয়েও কিছু পরিণত হয়, গ্লাইকোজেনে পরিণত হয়, সঞ্চিত হয়ে যায় চুপচাপ। বোঝা গেল? তাহলে এই যে ব্যাপারটা, যেটা আমি এই যে নোটস বানিয়ে দিলাম যে জায়গাটায়, এই নোটসটা কাজে লেগে যাবে। যদি নোটসটা এইভাবে বানানো হয় তাহলে পড়ার দরকার পড়বে না জিনিসটা, তাই তো? এবার আমরা একটা খুব ভালো কনসেপ্ট দেখবো আজকে, ঠিক আছে? আজকে ইয়েতে যাব না, ওই তো কী বলে পলিটিতে আজকে যাব না, ঠিক আছে? পলিটিতে যাব হচ্ছে আমরা রবিবার দিন, আজকে পলিটিতে আমরা যাব না। আজ আমরা পুরোটা এটাই দেখব, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়া, এক মিনিট জাস্ট এক মিনিট। তো দেখ, এবার এখানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন, বাংলায় বলতে গেলে কিছুই না, জারণ বিজারণ। জারণ বিজারণ, এই জারণ বিজারণ ধর্ম ব্যাপারটা কি আমরা জানি, একবার ছোট্ট করে মনে করিয়ে দিচ্ছি। জারণ হচ্ছে যখন কোনো কিছুর সাথে অক্সিজেন যোগ আর হাইড্রোজেন যোগ হয় বা অক্সিজেন বিয়োগ হয়, ঠিক আছে? দুটো ক্ষেত্রেই বিজারণ বলা হয়, ঠিক আছে? এবার এক্ষেত্রে আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এই ব্যাপারটা অনুযায়ী শর্করাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কোন দুটো শর্করা? একটা হচ্ছে বিজারণধর্মী শর্করা, যাকে আমরা ইংলিশে বলছি রিডিউসিং সুগার, এটা হচ্ছে বিজারণধর্মী শর্করা। আর তাছাড়া আমরা পাচ্ছি হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে নন রিডিউসিং সুগার, বা যে ব্যাপারটাই আমাদের বিজারণ ধর্মী শর্করা নয় বা অবিজারণধর্মী শর্করা, এটাকে আমরা নন রিডিউসিং সুগার বলি, ঠিক আছে? তো রিডিউসিং সুগার কি? রিডিউসিং সুগার হচ্ছে যেসব শর্করায় আমরা কিছুই না, দুটো জিনিস মুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে? মানে এখানে অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ, এই দুটো যেখানে মুক্ত অবস্থায় থাকবে, কি কি থাকবে? আবার বলছি, অ্যালডিহাইড থাকবে। অ্যালডিহাইড মানে আমরা কি বুঝি? সিএইচও। আর কিটোন গ্রুপ মানে কি বুঝি? সিও কিটোন, ঠিক আছে? এই দুটো কি অবস্থায় থাকবে? এই দুটো ফ্রি অবস্থায় থাকবে, মুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে? মুক্ত অবস্থায় থাকবে। এবং ক্ষারীয় দ্রবণ বলতে কি? ক্ষারীয় দ্রবণ মানে যেটাকে আমরা অ্যালকালাইন বলছি বা বেসিক যে দ্রবণটা বলছি, যে দ্রবণটা বেসিক্যালি ক্ষার আছে, যেমন ধর সাবান জলের একটা দ্রবণ বানাবে, সেটা ক্ষারীয় দ্রবণ, তাই তো? তো সেটার মধ্যে এই ব্যাপারটা বা এই বিজারণধর্মী শর্করা যেগুলো, সেগুলো NaDiol এই ব্যাপারটায় চেঞ্জ হয়ে যায়,
ঠিক আছে, মানে এনএড অয়েলে চেঞ্জ হয়ে যায়। এবার এনএড অয়েল কী সেটা আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন করবে না, জাস্ট মাথায় রাখ যে এটার সাথে যদি আমরা কোনোভাবে ক্ষারকে বিক্রিয়া করাই, এটা সোজা চেঞ্জ হয়ে যায় এনএড অয়েলে। ঠিক আছে, এনএড অয়েলে চেঞ্জ হয়ে যায়, এনএড অয়েল। ঠিক আছে, এটাতে চেঞ্জ হয়ে যায় এবং এবং এটা একটা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। তাকে আমরা কি বলছি? তাকে আমরা বিজারণধর্মী শর্করা বলব। একটা এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো সব হচ্ছে বিজারণধর্মী শর্করা। কে কে রয়েছে? গ্লুকোজ রয়েছে, কে রয়েছে? ফ্রুক্টোজ রয়েছে, কে রয়েছে? গ্যালাক্টোজ রয়েছে। ঠিক আছে, এগুলো সব কি? এগুলো হচ্ছে আমাদের বিজারণধর্মী শর্করা। ঠিক আছে, এছাড়া আমাদের ল্যাকটোজ আর মল্টোজ, এগুলো হচ্ছে এই যে এই ফার্স্টে তিনটের নাম বললাম, এগুলো অবশ্যই আমরা সিঙ্গেল শর্করা পাচ্ছি বা একক শর্করা পাচ্ছি, তার মানে এগুলো মনো তো। একইভাবে কয়েকটা ডায়ের নাম বল, যেমন একটা লকটোজ, একটা মল্টোজ, ল্যাকটোজ স্ল্যাশ মাল্টোজ, এগুলো কি? এগুলো হচ্ছে ডাই। আর 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে আমাদের রয়েছে হচ্ছে ওই যে আমরা পড়েছিলাম পলিস্যাকারাইডের মধ্যে ডেক্সট্রিন পড়েছিলাম, মনে আছে? শুরুতেই বললাম, সেই ডেক্সট্রিন এখানে রয়েছে, এটাও কিন্তু এদের মধ্যেই পড়ছে। আরেকটা হচ্ছে নন রিডিউসিং গ্রুপ, যার মধ্যে কিছুই না, যেটা বিজারণধর্মী তার উল্টোটা হচ্ছে অবিজারণধর্মী। তার মানে এখানে CHO, যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যালডিহাইড ধর্মী, আর তার সাথে কিটোন গ্রুপ, যেটাকে আমরা বলছি হচ্ছে CO, এই দুটো কিন্তু মুক্ত অবস্থায় থাকে না, তার মানে নট ফ্রি। ঠিক আছে, মুক্ত অবস্থায় থাকে না এরা দুজন। ঠিক আছে, তো এখানে কি হয়? তো এই জন্য এটা কি, এই জন্য এগুলোকে অবিজারণধর্মী বলা হয়। ঠিক আছে, তো আমাদের যে কোনো বলতে গেলে দ্বিশর্করা সুক্রোজ, যেগুলো সুক্রোজ একটু আগে পড়লাম আমরা, রাইট? বা টেবিল সুগার, বারবার কথাটা বলছি যাতে মুখস্থ হয়। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা নন রিডিউসিং সুগারের এক্সাম্পল। ঠিক আছে, আর এদের মধ্যে যতগুলো কম্পাউন্ড আমরা দেখব সবগুলোই হচ্ছে অবিজারণ ধর্মী। ঠিক আছে, যতগুলো আমরা পলিস্যাকারাইড দেখব, পলিস্যাকারাইড, এগুলো সব হচ্ছে কি? আমাদের অবিজারণ ধর্মী। ঠিক আছে, এগুলো সব আমাদের কি? অবিজারণ ধর্মী। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই জায়গাটা অবধি আমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, তাহলে তো এবারে আমরা যেটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তন্তু, তাই তো? তন্তুকে ইংলিশে আমরা কি বলছি? ফাইবার বলছি। কী বলছি? ফাইবার। তো এই ফাইবার আমরা অ্যাকচুয়ালি কীভাবে কাজে লাগে? তো ফাইবার যেটা, সেটা অ্যাকচুয়ালি পলিস্যাকারাইড জাতীয় কার্বোহাইড্রেটের মধ্যে তন্তু ধরা হয়। তার মানে আমাদের তন্তু হচ্ছে একটা পার্টিকুলার টাইপের পলিস্যাকারাইড। আমরা যখন পলিস্যাকারাইড পড়েছিলাম, বা আমরা যখন পলিস্যাকারাইড বা যেটা আমরা মাল্টিপল কার্বোহাইড্রেট বলছি, সেটার মধ্যে আমরা কিন্তু তন্তুকে পেয়েছিলাম, এবং সেখানে ডেক্সট্রিনকেও পেয়েছিলাম, সেখানে এদেরকে আমরা পেয়েছিলাম, ডেক্সট্রিন পেয়েছিলাম, ফাইবার পেয়েছিলাম, মনে আছে যদি? ঠিক আছে, আর তার সাথে আমরা স্টার্চ পেয়েছিলাম। ঠিক আছে, তো এটা কিন্তু পার্টিকুলার কি? এটা কিন্তু পার্টিকুলারলি অপাচ্য। ভালো করে বুঝবি, এটা কিন্তু পার্টিকুলারলি অপাচ্য। অপাচ্য মানে হচ্ছে যেটা ইনডাইজেস্টিভ, যেটা হজম হয় না। কী বললাম? যেটা হজম হয় না। হজম হয় না তো আমরা খাই কেন? হজম হয় না তোমরা খাই কেন সেটা তো পরে আসছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমাদের শরীরের যতগুলো এনজাইম বা উৎসেচক রয়েছে, ঠিক আছে, সেই উৎসেচক কেউ এর উপর কাজ করতে পারে না। কার উপরে? ফাইবারের উপর কাজ করতে পারে না বলে ফাইবারকে হজমও করতে পারে না। ঠিক আছে, এবার একে আমরা দুভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কাকে? ফাইবারকে আমরা বেসিক্যালি এরকম দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জলে দ্রবণীয়, কী বললাম? একটা হচ্ছে জলে দ্রবণীয়, একটা হচ্ছে অদ্রবণীয়, মানে জলে অদ্রবণীয়র কথা বলছি। ঠিক আছে, তো দেখ, জলে দ্রবণীয় যেগুলো তার মধ্যে কী রয়েছে? পেকটিন রয়েছে। কী রয়েছে? পেকটিন রয়েছে, গাম রয়েছে। ঠিক আছে, আর কি রয়েছে?
পেকটিন রয়েছে, গাম রয়েছে, আর কি রয়েছে বল? মিউসিলেজ রয়েছে, মিউসিলেজ, মিউসিলেজ রয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে জায়গাটা? বোঝা যাচ্ছে? আমাকে এবার ক্লিয়ার করবি। জলদ্রাবণীয়ের মধ্যে তিনটে রয়েছে, পেকটিন, গাম আর মিউসিলেজ। জলে অদ্রবণীয়র মধ্যে কী কী রয়েছে? জলে অদ্রবণীয়র মধ্যে রয়েছে আমাদের যেগুলো নর্মালি থাকে, ওই লিগনিন, সেলুলোজ, এইগুলো। ঠিক আছে, তো লিগনিন রয়েছে এখানে। নাম্বার 2 রয়েছে সেলুলোজ। ঠিক আছে, নাম্বার 3 থেকে রয়েছে, নাম্বার 3তে আমাদের রয়েছে হচ্ছে কি, নাম্বার 3তে আমাদের রয়েছে হচ্ছে সেলুলোজ। থাকলে অবশ্যই হেমি সেলুলোজ তো থাকতেই হবে। ঠিক আছে, তো হেমি সেলুলোজ কিন্তু, স্পেলিংটা ভুল হলো, হেমি সেলুলোজ কিন্তু রয়েছে এর মধ্যে, হেমি সেলুলোজ। ক্লিয়ার? হেমি সেলুলোজ রয়েছে এর মধ্যে। এবার এটা বেশ কিছু কাজ রয়েছে আমাদের শরীরে। ঠিক আছে, এর আমাদের শরীরে বেশ কিছু কাজ রয়েছে। কাজগুলো কী কী যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা এর কাজগুলো কী, এই যে ফাইবার আমরা খাই, তো ফাইবার খাওয়ার পেছনে কারণটা কী, কাজ কী? আর তো কাজ 1 নাম্বার হচ্ছে এটা ওয়াটার কন্টেনিং, তার মানে এটা জল ধরে রাখতে পারে। ঠিক আছে, জল ধরে রাখে। আর নাম্বার 2 হচ্ছে কি, নাম্বার 2 হচ্ছে আমাদের শরীরের রাফেজটা বাড়ায়। রাফেজ মানে মলের পরিমাণ বাড়ায়। ঠিক আছে, মলের পরিমাণ বাড়ায়। যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকে তাদেরকে কিন্তু বলা হয় এই তন্তু খাওয়াতে বা ফাইবার খাওয়াতে। ঠিক আছে, আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে মল নিঃসরণে কম সময় লাগে। কী বললাম? মল নিঃসরণে কম সময় লাগে। ঠিক আছে, এই ব্যাপারগুলো কখন হয়? যখন আমরা প্রচুর পরিমাণে ফাইবার খাই। এবং ফাইবারের একটা খুব ভালো উৎস হচ্ছে শাক। যে কোনো টাইপের শাকে কিন্তু ফাইবার রয়েছে। আবার বলছি, যে কোনো টাইপের শাকে কিন্তু ফাইবার রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? যে কোনো টাইপের শাকে কিন্তু ফাইবার রয়েছে। তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের ডিসকাশন, যতটা হচ্ছে আমরা এই অবধি দেখলাম।